আসসালামু আলাইকুম। আমি লুনা শারমিন, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আমার অনলাইনে ক্লাস নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। করোনা মহামারীর আমরা 4 মাস অতিবাহিত করলাম। এর মধ্যে আমরা কেউ কেউ আক্রান্ত হয়েছি, কারো পরিবারের আত্মীয় স্বজন আক্রান্ত হয়েছে, কেউ সুস্থ হয়েছে, আবার আমরা কাউকে কাউকে হারিয়েছিও। সেজন্য আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং চলবে এবং অন্যদেরও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উদ্বুদ্ধ করবে। তো চলো তাহলে আজকে আমরা আমাদের পড়ায় চলে যাই। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি তোমাদের প্রোটোজোয়া অ্যান্ড মেটাজোয়া নন কোর্ডেটস বিষয়টি পড়াচ্ছিলাম। আমাদের এটার কোর্স কোড হচ্ছে ACZ102। তোমাদের মনে আছে আমি কি পড়াচ্ছিলাম? মনে না করতে পারলে চলো আমরা একটা ছবি দেখে নেই কি পড়াচ্ছিলাম, সেটার ছবি দেখে বোঝার চেষ্টা করি। কি দেখছি ছবিতে? একটা সমুদ্রের ছবি দেখছি, সমুদ্রের তলদেশের ছবি দেখছি। সমুদ্রের তলদেশে বিশাল প্রাণী বৈচিত্র্য আছে এবং অসম্ভব সুন্দর সেই প্রাণী বৈচিত্র্য। সেখানে আমাদের ভার্টিব্রেটস আছে, মাছ আছে। একজন ডুবুরি সে অনুসন্ধান করতে গিয়েছে সমুদ্রের তলদেশের রহস্য উদ্ঘাটন করবার জন্য। তলদেশে এই যে জিনিসগুলো আমরা দেখছি, এগুলো দেখে মনে পড়ছে আমরা কি পড়েছিলাম? হ্যাঁ, আমরা নিডারিয়া ফাইলাম পড়ছিলাম। নিডারিয়া ফাইলামের আমরা ক্লাসিফিকেশনটা পড়েছি। আজ আমাদের সিলেবাসের অন্তর্গত যে টাইপ স্টাডি সেটা পড়ব, সেটা হচ্ছে ওবেলিয়া। ওবেলিয়া ওবেলিয়া বলতে আমরা কি বুঝি? ওবেলিয়া is a sedentary colonial marine cnidarian which grows upright in a branching tree-like form and has several specialized feeding and reproductive suites. তার মানে কি দাঁড়াচ্ছে? এই যে আমি একটা ওবেলিয়ার কলোনির ছবি দেখছি, ওবেলিয়ার কলোনিতে বলছে এরা হচ্ছে সামুদ্রিক প্রাণী। এটা একটা নিডারিয়া পর্বের অন্তর্গত। আমরা জানি নিডারিয়া পর্বের অন্তর্গত হাইড্রোজোয়া ক্লাসের অন্তর্গত প্রাণীরা হচ্ছে ওবেলিয়া। পরে আমরা ক্লাসিফিকেশনে দেখব। এরা হচ্ছে সম্পূর্ণরূপে ম্যারাইন, ওবেলিয়া যেটা ম্যারাইন এটা, এবং এরা দেখতে গাছের মতো এখান থেকে ব্রাঞ্চিংয়ে উপর দিকে গাছের, এবং এখান থেকে গাছে যেরকম পাতা বের হয় এখানে পাতা বের হয় না, এখানে স্পেশালাইজড কিছু ফর্মস আছে। এই ফর্মসগুলোকে জুইট বলা হয়। এটার মধ্যে কোনো জুইট সেটা স্পেশালাইজড ফর ফিডিং এবং কোনোটা আবার রিপ্রোডাকশনের জন্য স্পেশালাইজড হয়ে থাকে। এখন এই যে আমরা বললাম জুইট কথাটা কি? জুইট হচ্ছে one of the distinct individuals of a colonial invertebrate animal such as a hydroid or bryozoan that arise asexually by budding. এটা কি হচ্ছে? এই যে কলোনি, এটা যে ইনভার্টিব্রেট অ্যানিমেলে আমরা জুইট দেখতে পাই, এই কলোনিগুলো থেকে যে দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল, একদম ডিস্টিংক্ট একটা ইন্ডিভিজুয়াল যেগুলো ইনভার্টিব্রেটে থাকে, যেমন আমাদের হাইড্রয়েডে থাকে এবং ব্রায়োজন অ্যানিমেলে, এবং এগুলো অ্যাসেক্সুয়াল বাডিংয়ের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। এই ওবেলিয়ার যে কমন নেম সেটাকে আমরা কমনলি সি ফার বলে থাকি। সি ফার কেন বলে থাকি? এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো। এখানে এই যে দেখো, এগুলো হচ্ছে লোমের মতো, গায়ে এই ওবেলিয়া কলোনিটা লোমের মতো দেখতে হয়, যে কারণে এটাকে আমরা সি ফার বলে থাকি। এখন আসো আমরা ওদের জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন দেখি। যেহেতু আমরা বলেছি এটা সামুদ্রিক, সুতরাং সমুদ্রের বিভিন্ন অঞ্চলে এটা দেখতে পাওয়া যাবে, বিভিন্ন সমুদ্রের বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে। এই ছবিতে আমরা যখন দেখছি যে হলুদ ফোঁটাগুলো, এসব জায়গায় যে জলাভূমি আছে, যেখানে যে সমুদ্র আছে, সেখানেই এই ওবেলিয়ার প্রাধান্যটা বেশি। ঠিক আছে, এখন তাহলে
Obelia has a worldwide distribution except the high Arctic and Antarctic Sea. এই আর্কটিক ওশান এবং অ্যান্টার্কটিক ওশনে ছাড়া এটা পৃথিবীব্যাপী বিস্তৃত। Obelia are usually found attached on the surface of seaweeds, molluscan shells, rocks and wooden piles in shallow water up to 80 meters in depth. এটার মানে হচ্ছে ওবেলিয়া সমুদ্রের গভীরতায় প্রায় 80 মিটার গভীরতা পর্যন্ত আমরা ওবেলিয়া দেখতে পাই এবং সমুদ্র যে সারফেসে ওয়াটার সারফেসে কোনো সিউইড কিংবা মোলাস্কান শেল কিংবা কোনো পাথরে বা ইত্যাদি অংশে সেটা অ্যাটাচ হয়ে থাকে। ওবেলিয়ার আমরা পরে দেখব মেডুসার স্টেজ যেটা দ্য মেডুসার স্টেজ অফ ওবেলিয়া স্পিসিস আর কমন ইন কোস্টাল অ্যান্ড অফশোর প্লাঙ্কটন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই যে সমুদ্র তীরবর্তী এলাকায় কোস্টাল এবং সমুদ্রের যে তীরবর্তী এলাকা আছে সেখানে মেডুসাল যে স্টেজটা সেখানে প্লাঙ্কটন হিসেবে প্রচুর ওবেলিয়া দেখতে পাওয়া যায়। এরপরে চলে আসি আমরা ক্লাসিফিকেশন অফ ওবেলিয়া। আগেই বলেছি এটা ফাইলাম হচ্ছে নিডারিয়া। এখন নিডারিয়ার বৈশিষ্ট্য কী কী? আমরা একদম স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য বলছি। এটা কি মাল্টিসেলুলার অর্গানিজম, মানে বহুকোষী প্রাণী, এবং বহুকোষী প্রাণী যেহেতু এটা একটু আদি প্রাণী সেখানে এখানে কোনো তন্ত্র গঠিত নেই, এটা টিস্যু গ্রেড, টিস্যু তন্ত্র বা কলাতন্ত্র পর্যন্ত এদের কোষগুলো সজ্জিত থাকে। এটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক মানে দ্বিস্তরী প্রাণী, দ্বিভ্রূণস্তরী মানে ভ্রূণীয় স্তরে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম থাকে, কোনো মেসোডার্ম থাকে না। মেসোডার্মের বদলে এখানে অকোষীয় মেসোগ্লিয়া থাকে। অ্যাসিলোমেট, এদের যে সিলম সেখানে এদের কোনো সিলম দেখা যায় না। রেডিয়াল সিমেট্রি, প্রতিসাম্যতা হচ্ছে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। প্রেজেন্স অফ নিডোব্লাস্ট সেল অ্যান্ড সিলেন্টেরন, এখানে বিশেষ এক ধরনের কোষ দেখা যায় সেটাকে বলছে নিডোব্লাস্ট কোষ, যেটা আমাদের আত্মরক্ষায় এই নিডারিয়াতে আত্মরক্ষার কাজ করে থাকে এবং এদের দেহের ভিতরে একটা গহ্বর থাকা যায় সেটাকে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলেন্টেরন বলা হয়ে থাকে। ক্লাস হাইড্রোজোয়া। হাইড্রোজোয়া ক্লাসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হাইড্রয়েডস বিয়ারিং মেডুসা উইথ ট্রু ভেলাম, মেডুসাতে প্রকৃত ভেলাম উপস্থিত থাকে। আমরা যখন মেডুসা পড়ব তখন এই ভেলাম জিনিসটা ভালো করে দেখে নেব। অর্ডার হচ্ছে হাইড্রয়েডা। হাইড্রয়েডা অর্ডারে যেটা পলিপ জেনারেশন ওয়েল ডেভেলপ, এখানে পলিপ যেই দশাটা সেটা হচ্ছে খুবই উন্নত ধরনের। ফ্যামিলি ক্যাম্পানুলারিডি, এখানে পলিপ যেটা সেটার একটা কভারিং থাকে সেটাকে হাইড্রোথিকা, হাইড্রোথিকা কাপ লাইক। জেনাস, জেনাস হচ্ছে ওবিলিয়া। ওবিলিয়ার যে বৈশিষ্ট্য মেডুসা ডিসলাইক অ্যান্ড ফ্রি সুইমিং, ওইটা চাকতি আকৃতি এবং ওইটা ফ্রি সুইমিং। এখানে আমি স্পিসিস বলছি না কারণ এখানে আমি পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাবো। এই যে আমার একটা ওবেলিয়ার ছবি। স্পিসিসের মধ্যে আমাদের কিছু কমন স্পিসিস আছে, যেমন ওবেলিয়া জেনিকুলেটা, এটাকে নটেড থ্রেড হাইড্রা বলা হয়, হাইড্রা, ঠিক আছে। এরপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি ওবেলিয়া লঙ্গিসিমা, এটাকে সেসাইল হাইড্রয়েড বলা হয়ে থাকে। আর একটা দেখছি আমরা ওবেলিয়া ওবেলিয়া ডাইকোটোমা, এটাকে থ্রি থ্রেড হাইড্রয়েড বলা হয়ে থাকে। এছাড়াও আমরা দেখতে পাই ওবেলিয়া বাইডেন্টা ডাবল টুথেড হাইড্রয়েড। এই যে আমাদের বিভিন্ন ধরনের স্পিসিস, এগুলো হচ্ছে আমাদের মোটামুটি পরিচিত স্পিসিস। আচ্ছা, তাহলে এখন আমরা মরফোলজি অফ ওবেলিয়া কলোনি, একটা ওবেলিয়া কলোনি দেখতে কীরকম কী কী অংশ থাকে সেগুলো আমরা দেখছি। এই ছবিতে দেখি ওবেলিয়া কলোনি কীরকম, আমরা একটা গাছের মতো অংশ, সেখান থেকে গাছে যেরকম পাতা বের হয় সেখান থেকে একান্তরভাবে যেগুলা কিছু অংশ বের হয়েছে। তাহলে প্রথম যে ওবেলিয়া ইজ এ ভেরি স্মল ম্যারাইন কলোনিয়াল হাইড্রয়েড, হাইট ভ্যারিজ ফ্রম 2 to 3 সেন্টিমিটার অর মোর। যেটা বলছে এটা হচ্ছে ম্যারাইন কলোনিয়াল হাইড্রয়েড, এটা হচ্ছে কলোনিবাসী একটা প্রাণী এবং এটা হচ্ছে সামুদ্রিক। এদের যে উচ্চতা 2 থেকে 3 সেন্টিমিটার হয়ে থাকে। হাইড্রয়েড কলোনি অফ ওবেলিয়া ইজ ডেলিকেট, সেমি ট্রান্সপারেন্ট অ্যান্ড হোয়াইটিশ টু লাইট
লাইট ব্রাউন ইন কালার। এটা কি হচ্ছে, এটা দেখা যাচ্ছে অর্ধস্বচ্ছ এবং কালারে দেখা যাচ্ছে সাদা থেকে হালকা ব্রাউনিশ হয়ে থাকে। ওবেলিয়া কলোনি কনসিস্টস অফ টু কাইন্ডস অফ ফিলামেন্ট। এটা দেখে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দেখা যাচ্ছে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি দুই ধরনের ফিলামেন্ট দেখা যায় এখানে ছবিতে। একটা হচ্ছে হরাইজন্টাল হাইড্রোরাইজা, হরাইজন্টাল হাইড্রোরাইজা বা এটাকে আমাদের রুট অফ হাইড্রয়েড বলতে পারি, আনুভূমিকভাবে আমাদের চলে গিয়েছে। হাইড্রোরাইজা is the basal part of colony consists of tubular process called stolon. এই অংশটাকে আমরা স্টোলেন বলে থাকি। It anchors over the surface of substratum and helps to attachment of the colony. এই হাইড্রোরাইজার কাজটা কি? এই কাজটা এটা একটা অবলম্বনের সাথে ওবেলিয়ার দেহটাকে আটকে রাখতে সাহায্য করে। এবং দ্বিতীয় যেটা ভার্টিক্যাল হাইড্রোকলাস, লম্বালম্বিভাবে যেটা চলে গেছে সেটাকে আমরা হাইড্রোকলাস বলে থাকি। এটা প্লুরালি যেটা সেটাকে আমরা হাইড্রোকলি বলে। এটাকে আমরা স্টেম অফ হাইড্রয়েড, গাছের সাথে তুলনা করলে আমরা স্টেম অফ হাইড্রয়েড বলতে পারি। এই হাইড্রয়েডের কীরকম হচ্ছে, a few small vertical filaments 2 to 3 cm long arise from the hydrorhiza. এই হাইড্রোরাইজার থেকে কিছু ছোট ছোট ফিলামেন্ট তৈরি হয়েছে, সেটা 2 থেকে 3 সেন্টিমিটার লম্বা, সেটাকে আমাদের হাইড্রোরাইজা বলা হয়ে থাকে। সেটাকে হাইড্রোকলাস বলি। Each hydrocolus branches alternately, each of which terminates into zooid called polyp or hydran. এই যে হাইড্রোকলাস, এই হাইড্রোকলাস থেকে কিছু দূর পর পর অল্টারনেটলি মানে একান্তরভাবে কিছু অংশ উদ্গত হয়েছে। এই অংশগুলোকে বলা হয় পলিপ বা হাইড্রান্থ। দিস জুইডস আর এই যে হাইড্রান্থ, এটাকে বলছি আমরা হাইড্রান্থ বা পলিপ। এই হাইড্রান্থটা পলিপটা হচ্ছে নিউট্রিটিভ। These zooids are nutritive in function and help in feeding. These are also called gastrozooid. এগুলোকে আমরা গ্যাস্ট্রোজুইডও বলে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে পুষ্টি জুইড বলা হয়, যেটা খাদ্য গ্রহণে সহায়তা করে। কিভাবে করে? কারণ এখানে কোষিকা আছে, টেন্টাকেলের সাহায্যে ওরা খাবার গ্রহণ করে থাকে। In the axils of older polyp are placed cylindrical reproductive zooids. These are termed as gonozoids, blastozoids, blastostyle or gonangia. এই যে আমাদের যেটা একটু ওল্ডার আমাদের পলিপ, যেটা ওল্ডার যে হাইড্রোজুইড, সেখান থেকে আমাদের যেটা দেখা যায় বর্ধনশীল কলোনি যখন বড় হয় তখন গোড়ার দিকে যে অংশ পলিপ বহন করে সেখান থেকে ব্লাস্টোস্টাইল বা গোনোজুইড আত্মপ্রকাশ করে থাকে। এই গোনোজুইডটাকে এটার ভেতরে কি থাকে? এটার ভেতরেই আমাদের এই ব্লাস্টোস্টাইল থাকে বা মেডুসা কোরক থাকে। এখানে মেডুসা বার্ড বলা হয়, মেডুসা কোরক থাকে। এখান থেকে আমাদের পরবর্তী যেটা মেডুসার কোরক উৎপন্ন হয়ে থাকে। এই হাইড্রোরাইজা এবং হাইড্রোকলাস দুটাই হচ্ছে হলো টিউব। দ্য হাইড্রোরাইজা এন্ড হলোকলাস আর হলো টিউবস। এখন আমরা এর পরবর্তী কি অংশ দেখি। এটা ছাড়া এই কলোনিতে সিনোসার্ক নামে একটা অংশ থাকে। সেটা কোথায়? এই যে ভেতর দিকে আমাদের দেখতে পাচ্ছি, এটাকে হচ্ছে লিভিং টিস্যু অফ ওবেলিয়া বলা থাকে। হোল কলোনি অফ ওবেলিয়া, হাইড্রোরাইজা, হাইড্রোকলাস অ্যান্ড জুইস কন্টেইন লিভিং টিস্যু কল্ড সিনেনকাইম অর সিনোসার্ক। এই যে পুরো কলোনি জুড়ে সেটা আমাদের হাইড্রোরাইজা, হাইড্রোকলাস এবং এই যে জুইডগুলা প্রতিটার ভেতরে এই যে অংশটা দেখতে পাচ্ছি আমরা একটা সরু পাইপের মতো, সেটাকে আমরা সিনোসার্ক বলে থাকি। এটা প্রতিটা অংশে
চলে গেছে। সিনোসার্ক ইজ ডিপ্লোব্লাস্টিক কম্প্রাইজিং 2 লেয়ার। এই সিনোসার্কেটটা সেটাই হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। সেটা কি কি দ্বিস্তর মানে ডিপ্লোব্লাস্টিক বলতে আমরা জানি এটা কি থাকবে, ভেতরের দিকে এক্টোটার্ম এবং বাইরের দিকে থাকবে আউটার এপিডার্মিস অ্যান্ড ইনার গ্যাস্ট্রোডার্মিস, এক্টোটার্ম বা গ্যাস্ট্রোডার্মিস এখানে। এবং এই দুই স্তরের মাঝে কি থাকবে, হ্যাঁ দুই স্তরের মাঝে মেসোগ্লিয়া থাকবে। এ মিডল নন সেলুলার লেয়ার অফ মেসোগ্লিয়া ইজ প্রেজেন্ট ইন বিটুইন এপিডার্মিস অ্যান্ড গ্যাস্ট্রোডার্মিস। এবং মেসোগ্লিয়ার স্তরটা আমরা জানি একটি অকোষীয় স্তর। এরপরে এই যে ন্যারো ক্যানেলটা, এই ক্যানেলটার সুবিধাটা কি হচ্ছে, এ ন্যারো ক্যানেল কল্ড sinusoidal canal runs through whole colony of obelia which is continuous with the gastrovascular cavity of zooid. এইখান থেকে sinusoidal canal নামে একটা ক্যানেল চলে গেছে, সেটা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির সাথে প্রতিটা জুইডের গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির সাথে সংযুক্ত থাকে। ফলে এটা কি করছে, ফুডের বিভিন্ন খাবার ট্রান্সপোর্টে সহায়তা করে থাকে। দ্য কন্টিনিউটি অফ the canal system helps to transport the digestive food throughout the colony. পুরো কলোনিতে খাদ্য যে পুষ্টিটা প্রবাহতে সহায়তা করে থাকে। এটা ছাড়া আমরা দেখতে পাই পেরিসার্ক। পেরিসার্ক মানে এই যে পুরো কলোনিটা একটা বাইরে আর একটা কভারিং আছে, সেটাকে প্রোটেক্টিভ কভারিং আমরা বলতে পারি। পেরিসার্কটা মানে এই যে এখান থেকে যে বাইরে একটা যে আবরণ, সেটাকে আমরা পেরিসার্ক বলে থাকি। এই যে টোটাল যে আবরণটা আছে। Entire colony of ovula is surrounded by a protective covering called perisurg or periderm. এটাকে আমরা পেরিসার্ক বা পেরিডার্মও বলে থাকি। এটা নন সেলুলার, ইট ইজ নন সেলুলার, টাফ, ট্রান্সপারেন্ট, ইয়েলিশ ব্রাউন অ্যান্ড কিউটিকুলার ইন নেচার। এটা আমাদের কিউটিকুলার সাথে আমরা তুলনা করতে পারি। এটা হচ্ছে নন সেলুলার, টাফ এবং স্বচ্ছ, বর্ণ হচ্ছে ইয়েলিশ ব্রাউন। এটার কাজ কি, ইট মেক্স দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য কলোনি ফার্ম অ্যান্ড রিজিড। এই যে ভার্টিক্যাল কলোনিটা, এটাকে কি হচ্ছে নমনীয় করছে, কারণ এটা যখন পানির স্রোতের সাথে স্রোতের ধাক্কাতে এই কলোনিটা হেলতে দুলতে পারে। ঠিক আছে, আচ্ছা। Perisurg is secreted by the epidermis and is separated from the cynosure by a thin fluid-filled sac. এই যে পেরিসার্ক এবং সিনোসার্ক, এটার মাঝখানে একটা তরল পদার্থ দ্বারা, এটা পাতলা তরল পদার্থ দ্বারা এটা পৃথক করা থাকে এবং পেরিসার্কটা এপিডার্মিস থেকে তৈরি হয়ে থাকে। At some points, perisurg is arranged a flexible ring called perisurgal annuli. These allow the swaying movement due to the force of water current. এই যে এখানে আমরা দেখি যে পেরিসার্কগুলো এখান থেকে কি হয়েছে, কিছু কিছু রিং অংশ হয়ে গেছে। এই যে পেরিসার্কগুলো মাঝখানে সংকুচিত হয়ে কি হয়েছে, একটা রিংয়ের মতো তৈরি করেছে। এটাকে আমরা পেরিসার্কাল অ্যানুলি বলি। এটাও কি হচ্ছে ওদের ফ্লেক্সিবিলিটি নমনীয়তা প্রদান করে থাকে, কারণ পানির যখন স্রোত আসে তখন এটা পানির স্রোতে এদিকে মানে যে কোনো দিকে হেলতে সহায়তা করে থাকে। দ্য পেরিসার্ক অফ হাইড্রান্ট ইজ টার্ম হাইড্রোথিকা। এই যে হাইড্রান্টের যে পেরিসার্ক, এটা যে আমাদের পলিপ, সেটাকে আমরা হাইড্রান্ত বলে থাকি। পেরিসার্কটা যখন হাইড্রান্টের ভিতরে চলে যায়, হাইড্রান্টে আবৃত করে রাখে, তখন সেটাকে আমরা বলি হাইড্রোথিকা। আর এটা হচ্ছে ব্লাস্টোস্টাইল, সেটা বা গনোজুইট। সেই গনোজুইটকে যখন পেরিসার্কটা আবৃত করে রাখে, তখন সেটাকে বলে গনোথিকা। এখন চলে আসো আমাদের যে আমরা ছবিতে দেখলাম, আগের ছবিতে দেখলাম কি দেখলাম, কলোনিতে আমাদের ওবেলিয়া কলোনিতে বিভিন্ন ধরনের জুইড আছে। কি দেখলাম আমরা, একটা হাইড্রান দেখেছি, ব্লাস্টোস্টাইল দেখেছি। তাহলে আমরা এখন বলি তো ওবেলিয়াটা ট্রাইমরফিক না ডাইমরফিক। আসলে ওবেলিয়াটাকে আমরা
বলতে থাকি trimorphic. The ovula is a trimorphic colony that is having three kinds of zooid which are follows. Polyps or hydranth. আমরা জানি পলিপস অ্যান্ড হাইড্রান্ট এটা যেহেতু পুষ্টিতে সহায়তা করে থাকে এটাকে আর একটা নিউট্রিটিভ জুইডও বলা হয়। দ্বিতীয় রকম জুইড যেটা সেটা হচ্ছে গোনানজিয়া বা ব্লাস্টোসাইল, এটাকে বাডিং জুইড, এখানে বাডিংয়ের মাধ্যমে মেডুসা উৎপন্ন হয়। আর একটা যে জুইড দেখা যায় সেটা হচ্ছে মেডুসা বা সেক্সুয়াল জুইডস। এই যে তিন ধরনের জুইড দেখা যায়, আসলে ওবিলিয়া প্রথমে মোনোমরফিক, মানে একটা মাত্র পলিপ থেকে ওর জীবনটা শুরু হয়ে থাকে, জীবনচক্র শুরু হয়ে থাকে। তারপরে ইনফ্যাক্ট টু স্টার্ট উইথ ওবিলিয়া ইজ এ monomorphic form having polyps only, but later due to the development of blastostyle it becomes a dimorphic colony and finally medusa bud over the blastostyle in a mature colony, then it becomes a trimorphic colony. প্রথমে মনোমরফিক কলোনি শুধুমাত্র পলিপ থেকে শুরু হয়, তারপরে পলিপের গোড়া থেকে গোড়া পেঁচে সেখানে কাকি মুকুলের মতো করে ব্লাস্টোস্টাইল তৈরি হয়ে থাকে। ফলে তখন দেখা যাচ্ছে যে ওভিলা কলোনিতে আমরা দুই ধরনের জুইড দেখতে পাই এবং ফাইনালি যখন ব্লাস্টোস্টাইল থেকে কি হচ্ছে মেডুসা উৎপন্ন হচ্ছে, তখন আমরা পুরো ওভিলিয়ার কলোনিতে তিন ধরনের জুইড দেখতে পেয়ে থাকি। সুতরাং আমরা ওভিলিয়াকে ট্রাইমরফিক বলে থাকি। এবার আসো আমরা পলিপ বা হাইড্রান্থ সম্পর্কে জানি। This nutritive zooid of colony is also known as gastrozooid or trophozoid. এই যে আমরা ছবিতে একটু দেখে নেই, আমরা এর আগে যেটা পড়েছি একটা ওভেলিয়ার কলোনিতে, এটা আমাদের একটা হাইড্রান্থ বা পলিপ। এখানে পলিপের কি কি আছে সেটা দেখছি, এটাকে আমরা গ্যাস্ট্রোজুইড বা ট্রোফোজুইড বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, এরপরে ইট ইজ ইয়েলো ইন কালার, রেডিয়াল, সিমেট্রিক্যাল অ্যান্ড সিলিন্ড্রিকাল ইন শেপ। এটা দেখতে কি হচ্ছে হলুদ বর্ণের এবং এটা অরীয় প্রতিসাম্যতা প্রদর্শন করে এবং দেখতে সিলিন্ডার আকৃতির। দে আর স্পেশালিস্ট ফর ক্যাপচার, ইনজেকশন অ্যান্ড ডাইজেশন ফুড। যেহেতু এটা নিউট্রিটিভ জুইড পুষ্টির সাথে সম্পৃক্ত, সুতরাং তারা খাদ্য শিকারটা গ্রহণ করতে পারে, সেটা ইনজেস্ট করতে পারে এবং সেটা ডাইজেস্ট করতে পারে। ইচ হাইড্রান্থ is closely similar in the structure to that of hydra. এটা হাইড্রার সদৃশ একটি আকৃতি থাকে। It has a sac-like body. The basal end is not closed but connected by a hollow stalk with the hydrocolus. এটার যে বেসাল এন্ড সেটা এই হাইড্রোকলাসের সাথে সংযুক্ত থাকে। এবং দ্য বডি ওয়াল কম্পোজ অফ এক্টোডার্ম। বডি ওয়াল যেটা বডি ওয়াল কম্পোজ অফ, আমরা এখানে একটা সেকশন দেখতে পাচ্ছি। বডি ওয়াল কম্পোজড অফ ectoderm, mesoglea and endoderm. Enclose a simple entron that opens to outside by the mouth situated at the free end of the hydrant. এখানে আমাদের বডি ওয়ালে ectoderm, mesoglea এবং endoderm দেখতে পাই এবং এখানে একটা মাউথ ওপেনিং আমরা দেখতে পাই যেটা বাইরে উন্মুক্ত থাকে। মাউথ ইজ সিচুয়েটেড অ্যাট দ্য অ্যাপেক্স অফ দ্য হাইপোস্টোম। এই মাউথটা এখানে হাইপোস্টোমের একদম সম্মুখে উপস্থিত থাকে। দ্য এক্টোডার্ম অফ হাইড্রান্থ ইজ থিন। এই ছবি থেকে আমরা যদি দেখি, এটা হচ্ছে এক্টোডার্ম, এটা হচ্ছে মেসোগ্লিয়া, এটা এন্ডোডার্ম। এই দেখো এক্টোডার্মের স্তরটা কিন্তু খুবই পাতলা, এখানে এক্টোডার্মটা খুবই থিন। দ্য নেমাটোসিস্টস আর প্রেজেন্ট অনলি অন দ্য টেন্টাকল। এগুলো যে কোষিকা, এই কোষিকাতে আমাদের নেমাটোসিস্ট থাকে, কারণ নেমাটোসিস্ট কী করছে, ওদের খাদ্য গ্রহণের শিকারে সহায়তা করে থাকে। দ্য মিডল স্ট্রাকচার লেস লেয়ার, দ্য মেসোগ্লিয়া হ্যাজ নেভার নেট প্রেজেন্ট অন ইটস বোথ সাইডস। এরপরে চলে আসো আমাদের যেটা, সেটা হচ্ছে ব্লাস্টোস্টাইল বা রিপ্রোডাক্টিভ জুইড। এই যে আমরা কোথায় এখানে এই ছবিতে দেখি ব্লাস্টোস্টাইল হচ্ছে এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ জুইড বা ব্লাস্টোস্টাইল। এখানে আমরা ব্লাস্টোস্টাইলের একটা ছবি বড় করে দেখছি। আফটার দ্য হাইড্রোকোলাস আর রিচ ইটস ফুল ডেভেলপমেন্ট, ইট গিভস রাইজ টু
special zooids called blastocysts. They are fewer in number as compared to the hydra in the colony. আমরা আগেই বলেছি যখন হাইড্রা কলোনিটা পরিপক্কতা অর্জন করে তখন কলোনি বর্ধনশীল হয়, পরিপক্কতা তখন তার গোড়ার দিক থেকে কি বের হচ্ছে, স্পেশাল একটা জুইড বের হয়, তার নাম হচ্ছে ব্লাস্টোস্টাইল। এইটার সংখ্যা তোমার এই হাইড্রান্ট থেকে সংখ্যায় কম হয়ে থাকে। The mouth and tentacles are absent in these simplified zooid. এই জুইডের আমাদের মুখ এবং টেন্টাকেল থাকে না, যেহেতু এর কেন না থাকার ফলে কি হচ্ছে, they cannot feed, hence their enteron is reduced in size. এটা তাদের এন্টেরন বা এন্টেরন বলতে কি বুঝি, আমি এর আগে একটা এন্টেরন বলতে আমরা কি বুঝি জানি। এন্টেরন হচ্ছে দ্য এলিমেন্টারি ক্যানেল বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট। যেহেতু ওদের মুখ নাই, টেন্টাকেল নাই, সুতরাং ওরা খেতে পারে না, যেহেতু খাবার লাগে না, সেই কারণে তাদের এলিমেন্টারি ক্যানেল বা ডাইজেস্টিভ ট্র্যাক্টটা কি হচ্ছে, সংক্ষিপ্ত হয়ে থাকে। দ্য ডিস্টাল ক্লোজড এন্ড ইউজুয়ালি ফর্মস এ ফ্ল্যাটেন্ড ডিস্ক। এটা যে ডিস্টাল মুখ ছিদ্র না থাকে সেটা সাধারণত একটা ফ্ল্যাটেন্ড ডিস্ক তৈরি করে থাকে। দ্য পেরিসার্ভ extends over the blastostyle to form a cylindrical or vase-like transparent gonotheca. এখানে যে পেরিসার্ভ আমরা আগেই পড়েছি, পেরিসার্ভটা এখানে গোনথিকা তৈরি করে থাকে। এই যে পেরিসার্ভটা পুরো বর্ধিত হয়ে গোনথিকা তৈরি করে থাকে। The blastocell are reproductive zooids as they produce asexually to give rise to numerous lateral buds called medusa bud or gonophore. এরা কি করছে, এটাকে আমরা রিপ্রোডাক্টিভ জুইড কেন বলছি, কারণ এখান থেকে বাডিং পদ্ধতি, যেটা একটা অ্যাসেক্সুয়াল অযৌন প্রজননের মাধ্যমে কি করছে, এখানে অসংখ্য কি হচ্ছে মেডুসা বাড বা গোনোফোর উৎপন্ন হয়ে থাকে। এই যে মেডুসা বাড, এই ছবিতে এখানে মেডুসা বাডগুলো আমরা দেখতে পাচ্ছি। দিস বার্ডস ডেভেলপড ইনটু থার্ড টাইপ অফ জুইডস অফ দ্য কলোনি কল মেডুসা। এই বাডগুলা থেকে ভবিষ্যতে এই যে এখানে দেখতে পাচ্ছি, এটা একটা মেডুসা তৈরি হয়েছে। When they are fully formed, they are set free and swim away from the colony by escaping through the ruptured distal end or by opening of the lid of the gonotheca. এই যে গোনথিকার সামনে যেখান থেকে এখান থেকে যখন মেডুসা বাডগুলা পরিপক্কতা অর্জন করে তখন এখান থেকে এটা বিদীর্ণ হয়ে মেডুসাগুলো পানিতে মুক্ত হয়ে যায়। এরপরে চলে আসো আমরা মেডুসা দেখে। মেডুসা কি, দিস আর স্মল ট্রান্সপারেন্ট সলিটারি ফ্রি সুইমিং সসার শেপ অর বেল শেপ জুইড। এগুলো কি আছে, এই যে একটা আমার মেডুসা দেখতে পাচ্ছি আমি, এই মেডুসা ওরা কি আছে, আমরা বলছি স্বচ্ছ, ছোট এবং এটা হচ্ছে একক। ওইটা যেমন কলোনিবাসী ছিল আমাদের ওরবেলিয়া কলোনিটা, এখানে এটা কিন্তু আমাদের একক এবং এটা ফ্রি মুক্ত সাঁতারু, আকার আকৃতিতে এটা সসার শেপ অথবা বেল শেপ, ঠিক আছে। দ্য মেডুসা about 6 millimeter in diameter. These are the reproductive zooids which produce sexual. এটা আমাদের reproductive zooid এবং এরা কি করছে, জনন কোষ উৎপন্ন করে থাকে। The inner, এটার আকৃতিটা দেখে আমরা বলছি বেল শেপ, ঠিক আছে। The inner concave side of the body is known as subumbrella and outer convex as exumbrella. এটার এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের আউটার সারফেস যেটা, সেটা হচ্ছে কনভেক্স, এটাকে আমরা এক্সামব্রেলা, এবং ইনারটা যেটা কনকেভ সেটাকে আমরা বডিটার সাবআমব্রেলার সারফেস বলে থাকি। আচ্ছা, এ শর্ট হলো কোয়ার্টাকুলার প্রজেকশন দ্য ম্যানোব্রিয়াম। এখান থেকে ছোট্ট একটা চতুষ্কোণ আকৃতির একটা প্রজেকশন দেখা যায়, সেটাকে আমরা ম্যানোব্রিয়াম বলে থাকি। ম্যানোব্রিয়াম এটা বের হচ্ছে, hangs down from the middle of the subumbellar surface. এই যে মিডল সাবআমব্রেলার সারফেসের মাঝখান থেকে একটা চতুষ্কোণ আকৃতির ম্যানোব্রিয়াম ঝুলে থাকে এবং যেটার সামনে কি থাকে, মাউথ থাকে। This structure together with the disc or bell-shaped body of the medusa gives it an
umbrella like apparatus. The mouth, a square or four-sided opening, is situated at top of the manubrium. এই manubrium, এটা manubrium-এর উপরে এখানে একদম টপে মুখছিদ্র থাকে। এই যে এই manubriumটার কারণে এটাকে একটা ছাতার মতো দেখতে মনে হয়। The mouth leads through the cavity of the manubrium into a small gastric cavity or enteric cavity or stomach situated in the central part of the main body of the medusa. From this cavity radiate four narrow radial canals situated at equal distance of each other. এখান থেকে manubrium থেকে কি হচ্ছে, আমাদের এই যে পুরো গ্যাস্ট্রিক ক্যাভিটিতে, এন্টার ক্যাভিটিতে চলে গেছে মেডুসার, এবং এখান থেকে চারটা অরিও নালী তৈরি হয়েছে। These canals run towards the edge of the umbrella and open into circular canal running around the edge of the umbrella. This system of canal enable the food to be taken at the mouth and manubrium and digest in the stomach to be distributed through them in the entire manubrium. এই মুখ থেকে খাবারটা যাচ্ছে, সেখানে ডাইজেস্ট হচ্ছে manubrium, তারপরে এখানে এই রেডিয়াল ক্যানেলের মাধ্যমে সমস্ত দেহে সেটা পরিবাহিত হচ্ছে। The edge of the medusa give off on its inner side a very narrow rudimentary fold or shelf called velum. এর আগে আমি ভেলাম সম্পর্কে বলেছিলাম। এই যে এটার কি বলছি, আমাদের মেডুসার চারদিক থেকে, যেখান থেকে মেডুসার গেছে কিছু দূর পর পর এটা দেখা যাচ্ছে একটু খাঁজের মতো হয়ে থাকে। এই খাঁজটাকে আমরা ভেলাম বলে থাকি। এই যে এখান থেকে এই যে মেডুসাটা এখান থেকে এসে এই খাঁজ ভিতর দিকে ঢুকে যাচ্ছে, ভিতরের দিকে ঢুকে যায়, সেটাকে হচ্ছে ভেলাম বলি। The margin of the umbrella gives off short tentacle which are 16 in number in the newly born medusa but are numerous in adult. এখান থেকে আমাদের অসংখ্য টেন্টাকেল বের হয়, সেটাকে টেন্টাকেল, কিন্তু যখন এটা প্রথম আদি অবস্থায় বা যখন এটা নিউলি বর্ন মেডুসা সদ্য জন্মগ্রহণ করা মেডুসাতে থাকে 16টা, এবং পরে এটা অ্যাডাল্ট অবস্থায় এটা অনেকগুলো টেন্টাকেল তৈরি করে থাকে। Ectoderm covers both the surface of the umbrella and the outer surface of manubrium. The endoderm lines the cavity of the manubrium, stomach, radial canal and circular canals which together represents the enteron. Endoderm does not exist into the velum. ভেলামটা এন্ডোডার্ম পর্যন্ত যায় না, এবং এখানে এই ইয়েতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্টোডার্মটা আমব্রেলার সারফেসের আউটার সারফেস থেকে ম্যানোব্রিয়াম পর্যন্ত বিস্তৃত থাকে, এবং এন্ডোডার্মটা আমাদের ম্যানোব্রিয়াম, স্টমাক, রেডিয়াল ক্যানেল, সার্কুলার ক্যানেল পর্যন্ত বিস্তৃত থাকে। আর এই তাহলে আমাদের মেডুসার কাজ কি হলো? অযৌন প্রক্রিয়ায় কি হচ্ছে, মেডুসার কাজ কি হচ্ছে? মেডুসা আমাদের যৌন জননের মাধ্যমে নতুন কলোনি সৃষ্টিতে সহায়তা করে থাকে। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই পড়ব। তোমরা সবাই তাহলে আমরা যা পড়লাম সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা ওভুলিয়ার কলোনিতে কি কি থাকে সেটাই দেখলাম। এটা উদ্ভিদ সদৃশের মতো, সেখানে আমাদের লম্বালম্বী এবং আড়াআড়িভাবে হাইড্রোলাইজা, হাইড্রোকলাস থাকে, এবং সেখান থেকে আমাদের কিছু কোরক বের হয়, সেটাকে আমরা পলিপ বলে থাকি। সেটা হচ্ছে নিউট্রিটিভ কোরক। আবার কিছু বের হচ্ছে যেটা রিপ্রোডাক্টিভ পলিপ বলা হয়ে থাকে, বা ব্লাস্টোস্টাইল বা গৌণপোর বলা হয়ে থাকে, এবং সেই ব্লাস্টোস্টাইল থেকে আমাদের মেডুসা উৎপন্ন হয়ে থাকে।
আমি যে তাহলে পলিপ এবং মেডুসা পড়ালাম, তোমাদের একটা বাড়ির কাজ দেই। তোমরা নেক্সট ক্লাসে আমি তোমাদের পড়ানোর আগে তোমরা পলিপ এবং মেডুসার মধ্যে কী কী পার্থক্য হতে পারে সেটুকু তোমরা দেখে রাখবে। তোমাদের সবাইকে আমার ক্লাসটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।